প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় লিগামেন্ট ইনজুরি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার দিবাকর সরকার 1981 সালের মার্চ মাসে নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। লিগামেন্ট ইনজুরি এবং লিগামেন্টের কাজ দুটি আসলে কি? বর্তমান বিশ্বে খুব কমনলি ইয়াং জেনারেশনের মাধ্যমে যে বিশেষ রোগটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজুরি। দেখুন, আমাদের দেশের যে ইয়াং জেনারেশন, শুধু আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড ইয়াং জেনারেশনটা খেলতে খুব ভালোবাসে এবং খেলতে গেলে অনেক সময় হাঁটুতে মারাত্মক আঘাত হয়। এই আঘাতের ফলে আমাদের হাঁটুতে যে অনেকগুলো লিগামেন্ট আছে তার বেশ কিছু লিগামেন্ট ছিঁড়ে যায়, যার প্রভাব সে পরবর্তীতে চলার পথে ফিল করে, বিভিন্ন প্রবলেম হয়। শুধু যে হাঁটুতেই হয় তা না, আমাদের শোল্ডার জয়েন্টেরও কোনো কোনো ক্ষেত্রে লিগামেন্ট ইনজুরি হতে পারে। আসলে লিগামেন্ট হচ্ছে আমাদের হাঁটু এবং বিভিন্ন জয়েন্টের মধ্যে একটা রশ্মির মতো, যেটা আমাদের সবগুলা জয়েন্টটাকে শক্তভাবে ধরে রাখে এবং এই লিগামেন্টের বিভিন্ন সফল কার্যক্রমের ফলেই আমাদের যে নর্মাল মুভমেন্ট সেটা কিন্তু ইজি হয়। যদি কোনো কারণে এই লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে তাহলেই কিন্তু পরবর্তীতে কিছু জটিলতার সৃষ্টি হয় এবং সেটা নিয়ে তখন পেশেন্টরা আমাদের কাছে আসে। লিগামেন্ট আসলে কি কি রয়েছে যদি একটু আমি হাঁটুর ক্ষেত্রে জিজ্ঞেস। হাঁটুর মেইনলি লিগামেন্ট রয়েছে যদি বলে থাকি তাহলে আমাদের 6টা লিগামেন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ACL, অর্থাৎ হাঁটুর ভিতরে থাকে 4টা লিগামেন্ট। একটার নাম অ্যান্টেরোকুসেট লিগামেন্ট, একটা পোস্টেরিয়র লিগামেন্ট পিছনের দিকে যেটা থাকে, মিনিসকাস নামে একটা লিগামেন্ট থাকে যেটার উপরে আমাদের দুই হাঁটু মুভমেন্ট করে, এবং জয়েন্টের বাহিরে দুটো খুব ইম্পর্টেন্ট লিগামেন্ট থাকে। এটা হচ্ছে একটা MCL মিডল কোলাটারাল লিগামেন্ট আর একটা LCL। এই কয়েকটা লিগামেন্টের বাইরে আরও কিছু ছোট ছোট লিগামেন্ট আছে, কিন্তু মেইনলি হাঁটুতে মেইন রোল প্লে করে এই 6টা লিগামেন্ট। সাধারণত কোন লিগামেন্টে আমরা ইনজুরি বেশি দেখতে পাই? এটা হচ্ছে স্পোর্টস মেডিসিন রিলেটেড ইনজুরি। খেলতে গেলে সবচাইতে বেশি যে লিগামেন্টটা আমরা নর্মালি ছিঁড়ে থাকি সেটা হচ্ছে অ্যান্টেরোকুসেট লিগামেন্ট, ACL। শুধু একটা লিগামেন্টই ছিঁড়ে না, যখন একটা লিগামেন্ট ইনজুরি হয় ACL বা সাপোজ ধরেন, সেক্ষেত্রে কিন্তু হাঁটুর ভিতরে যে অন্যান্য লিগামেন্ট আছে সেখানেও কিন্তু মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। অর্থাৎ হাঁটুর লিগামেন্ট কখনোই কোনো সামান্য আঘাতে ছিঁড়ে না। এটা আমাদের যখন নর্মাল চলাফেরা করছি, নর্মাল দৌড়চ্ছি, তখন কিন্তু ছিঁড়বে না। যদি মারাত্মকভাবে আঘাত হয় ঠিক সেই মোমেন্টেই এই লিগামেন্টটা ছিঁড়ে যায় এবং যার ফলে রোগীদের কিছু সাফারিংয়ের শিকার হন। একজন ব্যক্তির লিগামেন্ট ইনজুরি হয়েছে, তিনি এটি কিভাবে বুঝতে পারবেন? খেলতে গেলে এটা মেইন লিগামেন্ট ছিঁড়ে। তাছাড়া আমরা যে শুধু খেলার কারণেই লিগামেন্ট ছিঁড়া পাচ্ছি তা না, অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ইভেন দেন উপর থেকে পড়ে গেলেও লিগামেন্ট ছিঁড়তে পারে। কখনো কখনো খুব সামান্য ক্ষেত্রে নিচ থেকে ওঠার সময় কোনো ক্ষেত্রে লিগামেন্ট ছিঁড়তে পারে। প্রশ্নটা হচ্ছে, স্যার লিগামেন্ট ছিঁড়লে আমি কিভাবে বুঝবো? প্রাথমিক পর্যায়ে আমাদের দেশে আমরা যেটা করে থাকি, ধরেন কোথাও আঘাত পেল, সাথে সাথে যে ঘটনাটা ঘটে, হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়, ফুলে যায়। এই মোমেন্টে যখন একজন রোগী আমাদের প্রাথমিক কোনো ডাক্তারের কাছে যায়, রেজিস্টার অর্থোপেডিক সার্জনে, আমরা প্রথম যে কাজটা করি সেটা একটা এক্সরে করি। এক্সরেতে ম্যাক্সিমাম সময় যদি হাঁটুতে লিগামেন্ট শুধু ছিঁড়া থাকে, এক্সরে নর্মাল থাকে, কারণ হাড়ের নর্মালি এখানে খুব বেশি ক্ষতি হয় না। এক্ষেত্রে আমরা যারা ডক্টর রয়েছে তারা প্রাথমিকভাবে রোগীর একটা প্লাস্টার অথবা ব্রেস, একটা বেল্ট দিয়ে দিই, অথবা হাঁটুর মুভমেন্টটা কমানোর জন্য, কারণ এখানে রোগীর পা ফুলে যায়, পা ব্যথা হয়। যখন 4 থেকে 5 সপ্তাহ পরে আমাদের কিছু ওষুধও প্রয়োগ করে থাকি, ব্যথাও কমে যায়, ফুলাও কমে যায়। যখন 4 থেকে 5 সপ্তাহ পরে রোগী যখন নর্মাল মুভমেন্ট শুরু করে, ঠিক তখনই রোগী বুঝতে পারে যে রোগীর অ্যাকচুয়ালি লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা। সেক্ষেত্রে আসলে কি কি লক্ষণ উপসর্গ থাকে তখন? এক্ষেত্রে রোগী প্রথম এবং প্রধান যে লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে আসে, রোগীর তো 4 থেকে 5 সপ্তাহ পরে প্রথমে আঘাত পেয়েছিল, হাঁটুতে ফোলা ছিল, ব্যথা ছিল, রোগীর ওগুলো সেরে গিয়েছে, কিন্তু রোগী প্রাথমিকভাবে খেয়াল করে তার হাঁটতে গেলে হাঁটু ঘুরে যাচ্ছে। এটা খুব কমন, রোগীরা আমাদের কাছে প্রবলেম নিয়ে আসে, স্যার আমার তো হাঁটু ঘুরে যায়। দ্বিতীয় যে প্রবলেম হয়, তার খুব রোগী ভয় পেয়ে যায়, এখানে তার হাঁটুর উপরে বিশেষ করে মাংসপেশি শুকিয়ে যাচ্ছে।
কোনো ক্ষেত্রে রুগী দেখে তার হাঁটু লক হয়ে যাচ্ছে, সে হাঁটতে গেলে হাঁটু আটকে যায়। তৃতীয় চতুর্থ যেটা প্রবলেম হয়, রুগী কিন্তু এক্ষেত্রে দৌড়াতে পারে না। এই প্রবলেমগুলো যখন হয় রুগী তখন কিন্তু একটু চিন্তিত হয়ে যায় যে অ্যাকচুয়ালি কী হলো। ঠিক ওই মোমেন্টেই রুগীগুলো তখন আমাদের কাছে আসে যে স্যার আমার হাঁটুতে কি হয়েছে, আমার এরকম প্রবলেম হচ্ছে কেন। অনেক সময় রুগীদের কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে ব্যথা থাকে, অনেক সময় ব্যথা থাকেও না রুগীদের। সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর আসলে আপনারা কি কি করে থাকেন? এক্ষেত্রে রুগী যখন আমাদের কাছে এই লক্ষণগুলো নিয়ে আসে, আমার রোগীকে প্রথমে আগে ডায়াগনোসিস করার চেষ্টা করি তার অ্যাকচুয়ালি হয়েছেটা কি। এক্ষেত্রে রুগীর ইতিহাস, রুগীর ক্লিনিক্যাল এক্সামিনেশনের হাত দিয়ে পরীক্ষা এবং কিছু ইনভেস্টিগেশন খুব ইম্পর্টেন্ট। রুগীর ইতিহাস নেওয়ার সময় আমরা খুব কমনলি কিছু প্রশ্ন করে থাকি এখানে, যেমন রুগীর কিভাবে ঘটনাটা ঘটলো। এক্ষেত্রে রুগীর প্রতিটা প্রশ্নের সাথে আমাদের কিন্তু একটা করে লিগামেন্ট ইনজুরির একটা সম্পর্ক রয়েছে। খুব কমন কিছু প্রশ্ন করে থাকি যে আপনি যখন আঘাত পেলেন পরে আপনি খেলাধুলা খেলতে যে যদি আঘাত পায় খেলা কন্টিনিউ করতে পেরেছিলেন কিনা, আপনি একা একা মাঠের বাইরে যেতে পেরেছিলেন কিনা বা কারো সাপোর্ট লেগেছিল কিনা, আপনার হাঁটু ফুলে গিয়েছিল কিনা বা ফুলে গেলে তখন ফুলেছিল না পরে ফুলেছিল। যখন রোগীরা বিভিন্ন ইতিহাস দেয়, ইতিহাস থেকে আমরা কিন্তু একটা ডায়াগনোসিস করার চেষ্টা করি। তারপরে রুগীর আমরা হাত দিয়ে পরীক্ষা করি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। রুগীকে না দেখে রুগীর হাত দিয়ে পরীক্ষা না করে আমরা কখনোই কোনো কনক্রিট ডিসিশনে আসতে পারি না যে রুগীর অ্যাকচুয়ালি লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা। রুগীর হাত দিয়ে পরীক্ষা করলে কিন্তু আমরা অনেকটা ধারণা পেয়ে যাই, কারণ আমাদের প্রতিটা লিগামেন্ট ইনজুরি হওয়ার জন্য আমাদের নির্দিষ্ট কিছু পরীক্ষা আছে। এটা যে কোনো অর্থোপেডিক সার্জন অথবা আর্থ্রোস্কোপিক সার্জন এটা জানে। তারপরে রোগীর হাত দিয়ে পরীক্ষা করার পরে আমরা আরেকটু কনসাইজ করি, অর্থাৎ আরেকটু ধারণা নিই যে রোগীর এই লিগামেন্ট হাত দিয়ে ইনজুরি পাচ্ছি। এরপরে আমরা ইনভেস্টিগেশনে আসি। ইনভেস্টিগেশন খুবই সিম্পল। এখানে রোগীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্স রে করা থাকে, কারণ রোগী প্রাথমিক পর্যায়ে যখন আঘাত পেয়েছিল এক্স রে করে রাখে। যদি লিগামেন্টের হাড়ে কোনো আঘাত না থাকে, তার লিগামেন্ট ইনজুরি থাকে, এক্স রে দেখে আমরা বুঝতে পারি যে হাড়ের কোনো প্রবলেম নাই। এরপরে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা, সেটা এমআরআই। এমআরআইটা করার পরে আমরা আসলে কনক্রিট একটা ফিক্সড ডিসিশনে আসি যে হ্যাঁ এখানে রোগীর এই লিগামেন্ট ইনজুরি হয়েছে। এখন পরবর্তী তারপরে আমরা তার ট্রিটমেন্ট প্ল্যান অথবা চিকিৎসা পদ্ধতি নির্ণয় করি। ট্রিটমেন্ট সেটিতে যাবার আগে কাউন্সিলিংটি কিভাবে করে থাকেন? কারণ হঠাৎ করে এক ধরনের লিগামেন্ট ইনজুরির কথা আসলে রোগীর সাথে সেই ব্যাপারটি কাউন্সিলিং কিভাবে আপনারা করেন? খুবই ইম্পর্টেন্ট। আমি একটা কথা সবসময় আমার দর্শকদের বা যারা আমাকে চেনে যারা জানে আমি আর্থ্রোস্কোপিক সার্জন, লিগামেন্ট ইনজুরির অপারেশনের আগে কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে রুগীর ওটি করতে আমাদের হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু রুগীর পরবর্তী সফলতাটা সম্পূর্ণরূপে নির্ভর করে রুগীর উপরে এবং পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপির উপরে। এই জন্য আমরা রুগীকে যখন অপারেশন করি তখন কিন্তু আমরা রুগীদেরকে কয়েকটা জিনিস খুব ভালোভাবে বলে নিই যে দেখেন এটা অপারেশন পরবর্তী 6 মাস ব্যায়াম করতে হবে, অপারেশন পরবর্তী কিছু কিছু নির্দেশনা আছে সেগুলো পালন করতে হবে। যদি ব্যায়াম ঠিক মতো করা না হয় তাহলে কিন্তু এই রোগের বা এই অপারেশনের সফলতা নাও আসতে পারে। তবে একটা কথা সবসময় বলি, আমাদের দর্শকরা বা যারা লিগামেন্ট ইনজুরি হচ্ছে তারা কিন্তু খুব ভয় পায় যে আমাদের যখন বাহিরে এমআরআই করানো হয় ঢাকার বাইরে বা অন্য জায়গায়, যখন এমআরআই রিপোর্টে লেখা থাকে লিগামেন্ট ইনজুরি, রোগীরা খুব ভয় পেয়ে যায় যে এখন তো সার্জারি করতে হবে, এই করতে হবে। কিন্তু না, সব লিগামেন্ট রোগীর সার্জারি লাগে না। অনেক সময় অনেক রোগী আছে যারা কিছু ওষুধ, কিছু ব্যায়াম, সামান্য কিছু ফিজিওথেরাপি কিন্তু একদম ভালো হয়ে যায়। অনেক সময় রোগীদের যখন কমপ্লিট ইনজুরি থাকে এবং সেটা তার চলার পথে কোনো বাধা সৃষ্টি করছে কিংবা ওষুধ ব্যায়াম ফিজিওথেরাপি নিয়েও ভালো হচ্ছে না, সেই মোমেন্টে আমরা সার্জারির চিন্তা করি, তার আগে কিন্তু নয়। দেখি যে এই যে লিগামেন্ট ইনজুরি অনেক সময় রোগীরা বলে থাকেন যে না তারা আসলে অপারেশনে যাবেন না, অপারেশনবিহীন কোনো আসলে চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা, সেক্ষেত্রে আপনারা আসলে কি ব্যবস্থা গ্রহণ করে থাকেন? সার্জারি সব সময় লাগে না, এটা খুব অনেক লিগামেন্ট ইনজুরি আছে যেটা খুব সামান্য ইনজুরি, সেটা কিন্তু রোগীরা যদি একটু ডাক্তারের কাছে যায়, রেজিস্টার আর্থ্রোস্কোপিক সার্জন অথবা অর্থোপেডিক সার্জনের কাছে যায়, আমরা হাত দিলে কিন্তু বুঝতে পারি রোগীদের অ্যাকচুয়ালি সার্জারি করা লাগবে কিনা। অনেক রোগী আছে সার্জারি লাগে না, অনেক সময় লিগামেন্ট ইনজুরি হওয়ার পরও রোগীর লক্ষণ কিন্তু এত মারাত্মক থাকে না। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু রোগীরা ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট, রোগীর ব্যায়াম খুব ইম্পর্টেন্ট এবং কিছু সামান্য মেডিসিন, এই কয়েকটা নিয়ম পালন করলে, কিছু নির্দিষ্ট নিয়ম পালন করলে কিন্তু রোগীরা সার্জারিবিহীনভাবেও অনেক দিন ভালো থাকতে পারে। বাট যদি রোগীর কমপ্লিট লিগামেন্ট ইনজুরি থাকে এবং রোগী এটাকে
অপারেশনবিহীন, যেটার অপারেশন প্রয়োজন, ওষুধ থেরাপি ব্যায়ামের মাধ্যমে রোগী ইমপ্রুভ করছে না, অর্থাৎ আগে যে প্রবলেমগুলো ছিল, তার হাঁটু ঘুরে যাচ্ছে, হাঁটু লক হয়ে যাচ্ছে, উপরের মাংসপেশি ডেভেলপ করছে না, ব্যথা হচ্ছে, এক্ষেত্রে রোগী যখন দীর্ঘদিন এটা নিয়ে মানে কোনো সার্জারিতে যাওয়ার প্রয়োজন কিন্তু যাচ্ছে না, তখন কিন্তু রোগী সার্জারিতে গেলে রোগীদের আউটকামটা অত বেশি হয় না। তাই এক্ষেত্রে একটা প্রশ্ন, সব লিগামেন্টের সার্জারি লাগে না, কিন্তু এই ডিসিশনটা আমরা নিতে পারি রোগী আমরা হাত দিয়ে পরীক্ষা করে। এক্ষেত্রে যখন রোগীদের প্রবলেমগুলো হবে ডাক্তারের কাছে আসলে আমরা দেখলে বলতে পারি যে সার্জারি লাগবে কি লাগবে না। যেটা লাগবে সেটা তাড়াতাড়ি করা উচিত, যেটা লাগবে না সেটা ফিজিওথেরাপিতে ব্যায়াম করলে রোগীগুলো দীর্ঘদিন ভালো থাকে। আমরা অনেক সময় অনেককেই বলতে শুনি যে না, এখন আসলে সার্জারিতে যাব না, আমরা আরও কয়েকদিন দেখতে চাই। এই যে একটি সময় বিলম্ব করে পরবর্তীতে সার্জারিতে যাচ্ছেন, সেটিতে আসলে পরবর্তী জীবনে কি কি ক্ষতির সম্মুখীন তিনি হতে পারেন? আমাদের দেশে আমরা কিন্তু এখন লিগামেন্ট সার্জারি কখনোই কাটাছেড়া ভাবে করি না, আমরা শুধু মেশিন দিয়ে দুটা ফুটো করে থাকি। বাট যাদের লাগবে তাদেরই করার চেষ্টা করি, যাদের লাগবে না তাদের ওষুধ এবং থেরাপির মাধ্যমে চেষ্টা করি। যদি অনেক বেশি দেরি হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম হয় কিনা। দেখুন, লিগামেন্ট সার্জারি কোনো সময় ইমার্জেন্সি নয়, যে আজকে মানে অনেক সময় যেমন অ্যাপেন্ডিক্স বা অন্য কোনো রোগে খুব ইমার্জেন্সি অপারেশন করতে হয় না, রোগী মানে ক্ষতিগ্রস্তের সম্মুখীন। লিগামেন্ট সার্জারি সিলেক্টিভ সার্জারি, এক্ষেত্রে রোগীরা যদি প্রবলেম ফেস করে ওষুধ, ফিজিওথেরাপি কিংবা ব্যায়ামের মাধ্যমে রোগীদের যে লিগামেন্ট ইনজুরির পরে প্রবলেমগুলো হচ্ছিল, যেমন হাঁটু ঘুরে যাওয়া, উপরের মাংস শুকিয়ে যাওয়া, কিংবা হাঁটু লক হয়ে যাওয়া, কিংবা ব্যথা হওয়া, এগুলো ভালো হচ্ছে না এবং এটা নিয়ে রোগী দীর্ঘ সময় ওয়েট করে, তাহলে কিন্তু পরবর্তীতে রোগীর একটু যেটা প্রবলেম হয় অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করার সম্ভাবনা থাকে, হাড়ের ক্ষয়। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এখন সর্বাধুনিক প্রযুক্তি, আমরা শুধু একদিন হসপিটালে স্টে করে রোগীদেরকে সার্জারি করে দিচ্ছি। যেটা সার্জারির প্রয়োজন তাদের কিন্তু অতি তাড়াতাড়ি সার্জারিতে যাওয়া উচিত। আর যাদের থেরাপি, ওষুধ এবং ব্যায়ামের মাধ্যমে ভালো বোধ করছে তাদের সার্জারি না করলেও চলে। নিশ্চয়ই। সার্জারি করার পর আসলে ফিজিওথেরাপি কতদিন নেওয়া প্রয়োজন হয়ে থাকে? এটা নির্ভর করে রোগীর ওপরে। অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপি লাগে না, যে ক্ষেত্রে রোগীরা যদি তার নিয়ম মাফিক, আমাদের অপারেশন তো আমরা মেশিন দিয়ে করে দিই আর্থ্রোস্কোপিক্যালি, সর্বাধুনিক যন্ত্রের মাধ্যমে, বিভিন্ন টেকনোলজি, এখন আধুনিক অনেক টেকনোলজি আসছে, যেমন বোথ সাইডের অ্যাডজাস্টেবল লুপ দিয়ে আমরা করছি, উপরে বায়োস্ক্রু, নিচে বায়োস্ক্রু, উপরে লুপ, মানে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে, যত আধুনিক টেকনোলজি আমরা সবই ব্যবহার করছি রোগীর তাড়াতাড়ি ফেরানোর জন্য। প্রশ্নটা হচ্ছে ফিজিওথেরাপি সবসময় লাগে কিনা? সকলের লাগে না। অনেক রোগী আছে, আমার কিন্তু জাতীয় দলের অনেক খেলোয়াড়দের অপারেশন করার সৌভাগ্য হয়েছে। নর্মালি যারা প্লেয়ার তাদের ক্ষেত্রে থেরাপিটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা মাঠে ব্যাক করতে চায়। কিন্তু যারা নর্মাল পিপল, অনেক ক্ষেত্রেই রোগীরা কিন্তু নিজেরাই তারা একা একা ব্যায়াম করেই কিন্তু পরিপূর্ণ আউটকামে চলে আসতে পারে, আউটকাম নিতে পারে। সেক্ষেত্রে রোগীরা যদি একা একা ব্যায়াম করে আউটকাম নিতে পারে, অনেক ক্ষেত্রে সার্জারি লাগে না। তবে সার্জারির পরে ফিজিওথেরাপি নিলে রোগীদের যে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন, এটা তাড়াতাড়ি হয়। লিগামেন্ট ইনজুরির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, লিগামেন্ট ইনজুরি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। অনেক বাবা মায়ের রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশনে থাকেন। আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর, বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে। এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন। আপনার যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে, তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না। তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে, এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে। আমরা বলে থাকি যে 5 বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চা, সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে। তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন। যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে, এইসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয়। তো এই কারণে অবশ্যই আয়রনযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, আয়রন এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে। আপনি এক্ষেত্রে যেটা করবেন, যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায়, যেমন কলা, খেজুর, বেদানা, দেশীয় যে ফল যেগুলো রয়েছে, সবুজ শাকসবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন।
এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে। আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে, কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না, আয়রনটা অ্যাবজর্ব ও শোষণ করতে হবে শরীরে। সেই কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে। আপনার কমলা, লেবু, মালটা, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন। এরপরে হলো প্রোটিনযুক্ত খাবার। প্রোটিন যদি কম হয়, বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে, এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয়। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন 1 থেকে 2 টুকরো করে মাছ বা 1-2 টুকরো করে মাংস, 1টা করে ডিম, 1 গ্লাস করে দুধ, বাদাম এগুলো খাবার তালিকায় রাখার জন্য। একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন, কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন। এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে। এরপরে বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে, যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে সেসব বাচ্চার খাবার তালিকায় 1 গ্লাস থেকে 2 গ্লাস করে দুধ, 1/2 কাপ করে দই কিন্তু রাখতে পারেন, অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে। হাড়ের গঠন যদি মজবুত না হয় তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না। ভিটামিন ডি যুক্ত খাবার, বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, চিয়া সিড এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন। পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত 20 থেকে 30 মিনিট সূর্যের আলো গায়ে লাগান। তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন, কারণ খেলাধুলা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে। লিগামেন্ট ইনজুরি অপারেশন করার পর ফিজিওথেরাপি নিচ্ছেন, এই যে ফলো আপ সেটি আসলে কিভাবে নিশ্চিত করা প্রয়োজন? যখন একটা রোগীর আমরা মেশিনের মাধ্যমে, একদিন তো হসপিটালে রাখি, মেশিনের মাধ্যমে সর্বাধুনিক টেকনোলজি ব্যবহার করে অপারেশনটা করে দিচ্ছি, এখানে রুগীদের আমাদের নির্দিষ্ট দিন পর পর একটা ফলো আপ লাগে। অপারেশন পরবর্তী কিন্তু আমাদের বিশেষ করে হাঁটুর লিগামেন্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিন পরে আমরা রুগীদেরকে হাঁটতে দিই, নির্দিষ্ট দিনের পরে রুগীদেরকে হাঁটু ভাঁজ করতে দিই। এগুলো আমাদের একটা প্রোটোকল রয়েছে। সাধারণত লিগামেন্ট সার্জারির পরে অ্যাটলিস্ট 6 মাসের একটা ফলো আপ লাগে, তবে গ্র্যাজুয়ালি ফলো আপটা যেমন প্রথমে 21 দিন, তারপরে হয়তো 42 দিন, তারপরে 2 মাস পরে এরকম একটা ফলো আপ আমরা পাঠাই। তবে যারা প্রফেশনাল প্লেয়ার তাদের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি রুগীরা যেন মাঠে ফিরতে পারে, এই জন্য যত আধুনিক টেকনোলজি আছে সব ব্যবহার করি। পোস্ট অপারেটিভ যতটা প্রোটোকল ফলো করা যায় ফিজিওথেরাপি এবং ব্যায়ামের মাধ্যমে সেটা চেষ্টা করি। তবে নর্মালি সাধারণত 6 মাস রুগীদের একটা বাউন্ডারি আমরা দিয়ে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, লিগামেন্ট ইনজুরি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। রক্ত জিনিসটা হলো আমাদের শরীরের হৃৎপিণ্ড থেকে, যেটা হার্ট থেকে ধমনির মাধ্যমে সারা শরীরে যায় এবং শিরা উপশিরার মাধ্যমে আবার ধমনির মধ্যে ফেরত আসে। তো এই যে রক্তের অনেকগুলো কার্যকারিতা আছে। একটা হলো ট্রান্সপোর্ট করা। ট্রান্সপোর্ট কী করে? অক্সিজেন ট্রান্সপোর্ট করে, ভিটামিন ট্রান্সপোর্ট করে, হরমোন ট্রান্সপোর্ট করে এবং আবার সেটাকে পরিশুদ্ধ করে। ওয়াস্টেজ প্রোডাক্ট যেগুলো, যেমন কার্বন ডাইঅক্সাইড, সেগুলো শরীরের বিভিন্ন অংশ থেকে নিয়ে রক্তের মাধ্যমে সেটা বাইরে চলে যায়। দিস ইজ কল্ড ট্রান্সপোর্ট। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।